পছন্দের জায়গা থেকে এক একজনের যেমন এক একটা পছন্দ। কেউ ফ্যাশনে কাজ করতে পছন্দ করে, কেউ হচ্ছে কুকিং পছন্দ করে, কেউ ভ্রমণ পছন্দ করে, কেউ লেখালেখি পছন্দ করে। সব মিলিয়ে আসল কথা ইতিহাসের প্রতি একটা অনুরাগ আছে। ইতিহাস, ভ্রমণ ভালো লাগে, বিশ্বের সবকিছু দেখার ইচ্ছা, সেটা হয়তো সুপ্ত ছিল অনেক ছোটবেলা থেকে। মানে পরে বুঝতে পেরেছি যে আসলে বিষয়টা এরকম যে ইতিহাস, ভ্রমণ এই দুটোর অনুরাগ আসলে একসাথে ব্লেন্ড হয়ে গেছে আমার সাথে। ওই কারণেই ভ্রমণকে বেছে নেওয়া। আসলে সবসময় আমি যেটা বলি, ভ্রমণকে আসলে আমাদের দেশে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না। স্কুলে হয়তো আমরা অন্য কিছু করার কথা বললেও যে ভ্রমণ করবে বা ভ্রমণ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা আমাদেরকে বলা হয় না। এখন মনে হচ্ছে আসল কথা যে নিজের মধ্যে যে সুপ্ত জিনিসটা থাকে। এখন রোকেয়া সাখাওয়াত হোসেন কেন নারী শিক্ষা নিয়ে কাজ করেছেন? তার মধ্যে হয়তো কিছু তিনি চেয়েছিলেন যে মেয়েরা স্বাবলম্বী হোক, মেয়েরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাক, এই বিষয়টা চিন্তা করেই কাজ করেছিলেন। তো আমার কাছে যেহেতু ভ্রমণ ভালো লাগে, ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার ভ্রমণ ভালো লাগে, বিশ্ব ভ্রমণের পাশাপাশি আমি নিজের দেশকেও তুলে ধরতে পারি। একটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে এই শিল্পটার সাথে যুক্ত করা, এটা একটা মানে বিষয়, সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের যে সমৃদ্ধি আছে, আমাদের দেশের যে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, আমাদের দেশও হাজার বছরের সভ্যতা ছিল আমাদের দেশে, সেই বিষয়গুলোকে দেশের সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরায়। মূলত এই কারণগুলোর জন্য চ্যালেঞ্জ যেটা বলবো আমি, একটা মেয়ে যদি আসলে ভ্রমণ করতে চায় বা একটা নারী যদি ভ্রমণ করতে চায়, তার প্রথম বাধাটা আসলে পরিবার থেকে আসে। সেটা সব সময় না যে মেয়েদেরকে আটকে রাখতে হবে সেই জায়গা থেকেও না, নিরাপত্তারও কথা চিন্তা করে পরিবার হয়তো সেই জায়গাটাকে মনে করে যে কেন একা একা একটা মেয়ে ভ্রমণ করতে যাবে বা ভ্রমণ করে কি হবে, এইরকম একটা জায়গা থাকে। এবং এটা দেশের ক্ষেত্রেও হচ্ছে পরিবার থেকে বলা হয় যে ভ্রমণ কেন একা করতে যাবে বা ভ্রমণের প্রয়োজনীয়তাটা কি। আমি আগেই বলেছি যে আমাদের সংস্কৃতিটা আসলে ভ্রমণ কেন্দ্রিক সংস্কৃতি না, যে আমাদের দেশে পর্যটন শিল্পটাই ঠিক মতো গড়ে ওঠেনি। যেহেতু গড়ে ওঠেনি, তাহলে তুমি কেন ভ্রমণ করতে যাবে? এই ভ্রমণ করে আমাদের আসলে কি উপকার হবে? এই জায়গাটা তো আছেই। চ্যালেঞ্জের জায়গাটা এটাই যে পারিবারিক বাধা পেরোনো, সামাজিক বাধা পেরোনো, এই দুটো বাধাই মূলত ভ্রমণের ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ নারীদের ক্ষেত্রে। তারপরে এই দুটো চ্যালেঞ্জ যারা অতিক্রম করতে পারে, তাদের জন্য হচ্ছে চ্যালেঞ্জটা হচ্ছে যে কোথায় গিয়ে থাকবো, কিভাবে ঘুরবো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো কেমন আছে, কোন পরিবহন ব্যবহার করব। প্রথম যে চিন্তাটা আসে আমার ক্ষেত্রেও, যেটা বাংলাদেশ ভ্রমণ করতে এসেছে, আচ্ছা এই জেলাতে যাচ্ছি, কোথায় গিয়ে থাকবো? এখন আচ্ছা এই জেলাতে থাকলাম, যাব কি করে? ঠিক আছে, ওই জেলাতে গেলাম ঢাকা থেকে, এটার হয়তো কোনো কোনো ব্যবস্থা আছে, তো ওই জেলার বিভিন্ন যে উপজেলাগুলো আছে ওগুলোতে কিভাবে ভ্রমণ করব এবং কি পরিবহনে ভ্রমণ করব? কারণ পরিবহনগুলো পর্যটন বান্ধব না। এমনকি খোদ রাজধানীতেও পর্যটন বান্ধব পরিবহন নাই বা মেয়ে বান্ধব পরিবহনও নাই। আমি বলবো নাগরিক বান্ধব পরিবহনই নাই আসলে আমাদের। চ্যালেঞ্জগুলো এখানেই নিহিত। এর মধ্যে তথ্যের অপ্রতুলতা আছে। কোন জায়গায় যাব, কিভাবে যাব, কি কি দেখব, এই তথ্যগুলো নেই। ইভেন কি আমাদের দেশেও যারা বিদেশি আসেন তাদেরও একই অবস্থা, যে আসলে থাকবো কোথায়, খাবো কি, যাব কিভাবে, দেখবো কি, এই সমস্তই আসলে চ্যালেঞ্জগুলো পার হতে হয়। আর আসলে আমাদের দেশে এমন না যে আমাদের দেশে ঐতিহাসিক নিদর্শন নেই, আমাদের দেশে এমন না যে আমাদের সমৃদ্ধি নেই, আমাদের দেখার মতো কিছু নেই। আঞ্চলিক সংস্কৃতি আছে, সেগুলোও দেখার মতো। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেটাও দেখবার মতো। আমাদের কৃষি প্রধান দেশ, নদী প্রধান দেশ, আমাদের নদীও মুগ্ধ হয়ে দেখবার মতো আছে, আমাদের গ্রাম মুগ্ধ হয়ে দেখবার মতো আছে। কিন্তু সব থেকে বড় কথা তথ্যের অপ্রতুলতা, এই জিনিসগুলো গুছিয়ে রাখা নেই। যারাই কাজ করছে বা যারাই দেখছে নিজ উদ্যোগে, সেটা কষ্টসাধ্য এবং নিজেদেরকে খুঁজে খুঁজেই দেখতে হচ্ছে। কৌশল আসলে আমার কাছে মনে হয় যে আমি যে কৌশলগুলো রপ্ত করেছি বা জীবনে যেগুলো মেনে চলছি, সেগুলো আসলে পরিবার থেকে শেখা। সব থেকে বড় কথা, আমার আম্মা রাজনীতি করতেন, কাজ করতেন, আমার আব্বা সরকারি কাজ করতেন, আম্মাও সরকারি কাজ করতেন, রাজনীতি করতেন। তো আমি তাদেরকে দেখেছি আসলে সংসার, ঘরে বাইরে কি করে ম্যানেজ করছে, নিজের কর্মক্ষেত্রেও কিভাবে ম্যানেজ করছে। আমার সব থেকে বড় যে বিষয়টা, নিজের লাইফটা ডিসিপ্লিন হওয়া, সময় মতো কাজ করা। সময় মতো কাজ করলে আমার কাছে মনে হয় কেউই ব্যস্ত থাকে না।
সময়ের কাজটা সব থেকে বড় বিষয়, যেটা যে সময়কে ঠিক মতো চালানো, সময়কে কিভাবে মানে সকাল থেকে শুরু করে আমি সন্ধ্যা পর্যন্ত বা রাত অবধি প্রতিদিনের রুটিনটা আমার কি হবে, আমি কোন কোন কাজ কেমন করব, প্রায়োরিটি সেট করা, নিজের প্রায়োরিটিটা সেট করা, তাহলেই হচ্ছে আসলে আমার মনে হয় না অসুবিধা হয়। আরেকটা যেটা বলে নেই, আমার মারা যখন কাজ করেছেন তখন হয়তো একান্নবর্তী পরিবার ছিল, পরিবারে অন্য সবার সহায়তা নিয়ে হয়তো ঘরে বাইরে ম্যানেজ করা হতো। এখন যে সময়টা এসেছে, এখন ছোট ছোট পরিবার, শহর কেন্দ্রিক যে পরিবারগুলো, ছোট ছোট পরিবার, অনেক সময় হয় দেখা যায় যে যাদের বাচ্চা ছোট তাদের রেখে নিজের কাজ করাটা হচ্ছে একটু দুরূহ হয়ে যায়। তো আমি যেহেতু আসলে আমার নিজস্ব একটা পেশা ছিল, দীর্ঘ ১৫ বছর শিক্ষকতার পেশা, তখনও কাজ করেছি। আর তারপরে যখন আমি ভ্রমণ জীবনে পুরোপুরি ঢুকেছি, তখন হয়েছে শিক্ষকতার পেশাটা থেকে আমি একটু নিজেকে মুক্ত করেছি। সেই জায়গা থেকে হয়তো আমার ম্যানেজ করাটা সুবিধা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হতো, যেটা আমি সবসময় বলি, সময়কে সঠিকভাবে সময় মতো কাজে লাগানো। কার্যকরতা বলতে আসলে কার্যকর হচ্ছে না, যতটুকু হচ্ছে খুব ধীর গতিতে হচ্ছে। সমতার কথা, অধিকারের কথা, আরেকটা ক্ষমতায়নের কথা। হ্যাঁ, সমতা হয়তো কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে, সেগুলো শহর কেন্দ্রিক বেশিরভাগই। আসল কথা আমাদের নগর জীবন বা আমি যদি ধরি বড় বড় শহরগুলো আছে বাংলাদেশে, সেইখানে হয়তো কিছুটা সমতার ব্যবহার আমরা দেখতে পাই, যদিও খুব বেশি চোখে পড়ে না। কিন্তু আসলে আরো পুরো বাংলাদেশ চিত্রটা যদি দেখি, আসলে সমতার বিষয়টা হচ্ছে না। আর শহর কেন্দ্রিকও যে বিষয়গুলো, যে সমতার বিষয়টা, অধিকারের বিষয়টা, হ্যাঁ, নারীর শিক্ষিতের হার বাড়ছে, কর্মজীবী নারীর সংখ্যা বাড়ছে, কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মনে করি, ডিসিশন নেবার ক্ষমতা। আমার ক্ষমতাটা যখন গৃহীত হবে, আমার ডিসিশনটা যখন, হয়তো আমি একটা উচ্চ পর্যায়ে আসি না একটা প্রতিষ্ঠানের, বা হ্যাঁ উচ্চ পর্যায়ে, কিন্তু কথা হচ্ছে যে আমার ডিসিশনটা কতটুকু গৃহীত হচ্ছে সেখানে, এটা মূল। শিক্ষাক্ষেত্রে নারী এগোচ্ছে, নারী হচ্ছে স্বাবলম্বী হচ্ছে, অর্থনৈতিক মুক্তি আসছে, কিন্তু নারীর সিদ্ধান্ত কতটুকু গৃহীত হচ্ছে এটা মূল। যতদিন পর্যন্ত নারীর সিদ্ধান্ত গৃহীত না হবে, ততদিন পর্যন্ত সমতা, অধিকার, ক্ষমতায়ন কোনোটাই নিশ্চিত হবে না। এখন করণীয় হচ্ছে গোটা সমাজ ব্যবস্থা চেঞ্জ করা, মানুষের মানসিকতা বদলানো। যেটা হচ্ছে পরিবার থেকে শুরু হতে পারে, সামাজিকভাবে শুরু হতে পারে, এবং রাষ্ট্রীয় পদক্ষেপ। এই তিনটার আসলে সমন্বয় ঘটতে হবে। আর আমার কাছে সবসময় মনে হয় নারী পুরুষ একে অপরের পরিপূরক। এই পরিপূরকতার বিষয়টা, আর যতদিন পর্যন্ত পুরুষের পাশাপাশি নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত হবে, তখনই হচ্ছে সমাজ সুন্দর হবে। আমি আসলে মনে করি না যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বা আমি কাজ করতে পারছি না। আমি এই ক্ষেত্রে নিজের ইচ্ছেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না বলে আমি বেশি মনে করি এই কথাটা। কারণ নারীরা সর্বক্ষেত্রে কাজ করেছে, এটার কিন্তু ঐতিহাসিক একটা ধারাবাহিকতা আছে। যদিও এটার পরিমাণটা কম, কিন্তু ধারাবাহিকতা কিন্তু আছে। যারা এগুলো ছাড়িয়ে বেরিয়ে আসতে চেয়েছেন, তারা কিন্তু পেরেছেন। কাজে আমি মনে করি নারীর আগে নিজেকে বুঝতে হবে যে আসলে আমি কি করতে চাই, এবং এই করতে গেলে আমাকে কতগুলো বাধার সম্মুখীন হতে হবে। সেই বাধাগুলোর সম্বন্ধে তাকে সচেতন থাকতে হবে, তাকে সচেষ্ট থাকতে হবে, এবং নিজের যদি আসলে স্বপ্ন থাকে, সেই স্বপ্নে এগিয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় না তাহলে সেটা অর্জিত হবে না, এটা আমি মনে করি না।